তাদের প্রথম ডিমান্ড হচ্ছে শিক্ষামন্ত্রী, যে কিনা একজন খুবই এই মুহূর্তে সবচাইতে বেশি আম মানে যার বিরুদ্ধে খুবই সমালোচনা হচ্ছে। তো সেই ভদ্রলোককে ওরা বলছে পদ ছাড়তে। ২৬ জানুয়ারি ২০২২ এ যখন কৃষকরা মানে এই সেন্ট্রাল দিল্লিতে ঢোকার চেষ্টা করে, ওদেরকে কিন্তু আইটিও তে ওদেরকে মানে ওই থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম, সেটা কিন্তু আমরা একদম দিল্লির হার্টের মধ্যে ওরা ছাত্ররা সবাই বসে আছে। এই মুহূর্তে তাদের কোনো রাজনৈতিক কিংবা এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে থেকে তাদেরকে কোনো লিডারশিপ প্রোভাইড করা হচ্ছে না। নাই ওরা ওই ধরনের কোনো লিডারশিপ চাইছে। ইয়াং ছেলেমেয়েরা বলে কিন্তু আমাদের এটা মনে করা উচিত না যে তারা তাদের ভবিষ্যতে তারা কি ধরনের রাজনৈতিক পরিকাঠামো চায় তার ব্যাপারে ওরা মানে ইগনোরেন্ট। ওদের কাছে কিন্তু ওইসব ব্যাপারেও বেশ একটা ক্ল্যারিটি আছে। আমাদের প্রধানমন্ত্রীরও ওইটাই হচ্ছে একটা অসুবিধা, যে উনি হয়তোবা কিংবা ওনার যে মানে পরামর্শদাতারা ওনারা হয়তো মনে করেন যে যদি উনি কোনো রকমের কম্প্রোমাইজ করেন, যদি উনি কোনো ধরনের দাবি দাওয়া মেনে নেন, তবে হয়তো যে ওনার যে স্ট্রং ম্যান ইমেজ যেটা, সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। ভারতের জেনজিরা দিল্লির রাজপথে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা সোচ্চার। এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তর এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তরুণেরা তারা ঘিরে রেখেছে, সেখানে যোগ দিয়েছেন। তাদের সাথে বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ। এখন নরেন্দ্র মোদী কি এই যে শিক্ষার্থীদের আন্দোলন বা তরুণদের এই যে বিপুল সমাগম, একে কি ম্যানেজ করতে পারবেন কি এটা সামলাতে? এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো দিল্লির হিন্দু পত্রিকার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কল্লোল ভট্টাচার্যের সঙ্গে। কল্লোল ভট্টাচার্য, আপনাকে স্বাগত। নমস্কার, সালাম আলাইকুম। আপনার কাছে যেটা প্রথম জানতে চাই যে এই মুহূর্তে যন্তর মন্ত্র এলাকার অবস্থা কি, বা সেখানে কারা কারা আছেন এই মুহূর্তে? দেখুন, যন্তর মন্তর তো একটা ছোট জায়গা, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ মানে ছাত্র ছাত্রীরা এবং তাদের মা বাবারা যারা এসেছেন, তারা শুধু দিল্লির থেকে না কিংবা ন্যাশনাল ক্যাপিটাল রিজন থেকে না, তারা বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন। আর সেই পুরোটা এলাকা যন্তর মন্তর থেকে শুরু করে পার্লামেন্ট স্ট্রিট থেকে শুরু করে কনট প্লেস, তারপরে এমনকি বারাখাম্বা রোড, এবং অন্যান্য যা আশেপাশের যতগুলি জায়গা আছে, ওখানে পটেল চক বলেন, তারপরে বাংলা সাহেব গুরুদুয়ারা, সমস্ত জায়গা মানুষে ভরে যাচ্ছে আর কি। কারণ ভারতবর্ষের বিভিন্ন ছোট শহর থেকে বড় শহর থেকে দিল্লির উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা ট্রেনে চড়ে নিজেদের উদ্যমে এবং এনথুজিয়াজম নিয়ে ওরা রওনা হয়ে চলে আসছেন। এবং ওদের যে প্রাইমারি যেটা কিনা মোটিভেশন, সেটা আসছে ইনস্টাগ্রাম থেকে। এবং ইনস্টাগ্রামে ওরা যা দেখছে, ইনস্টাগ্রামে ওরা একে অপরের সাথে কথায় যারা কানেক্টেড আছে, ইনস্টাগ্রামটাকে ফলো করে ওরা দিল্লি পৌঁছে যাচ্ছে আর কি। তো এই মুহূর্তে শুধু যন্তর মন্তর না, যন্তর মন্তরের সাথে অন্যান্য জায়গা, আশেপাশের যত জায়গা আছে, ইনক্লুডিং এমনকি বারাখাম্বা রোড, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তুগলক রোড পর্যন্ত। মানে আমি যদি ঢাকার মানে আয়তনে আমি যদি বোঝাতে চাই, তবে আমি বলবো, মনে করেন কাউরান বাজার থেকে শুরু করে প্রায় মানে ওই যে আপনার আশেপাশের যে নিউজ পেপারের অফিস আছে, তারপরে সোনারগাঁও হোটেল, এই পুরোটার এলাকার 4 গুণ এলাকার মতো, 5 গুণ এলাকা জুড়ে এই মুহূর্তে, মানে কারণ বাজার থেকে মতিঝিল আপনি বলতে চাচ্ছেন এরকম কাছাকাছি এলাকা? হ্যাঁ, এরকম 5 গুণ এরকম 6 গুণ এলাকা জুড়ে এখন ছাত্রছাত্রীরা অবস্থান করছে। তো এটা একটা আনপ্রেসিডেন্টেড রকমের একটা ছাত্র সমাগম এবং পাবলিক মানে অ্যাপিয়ারেন্স আর কি। আমি এরকম কখনো দিল্লিতে দেখিনি, কারণ আমি এর আগে 2011-তে ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন মুভমেন্টটা দেখেছিলাম, যেখানে কিনা অরবিন্দ কেজরিওয়াল উনি প্রথমবার যখন অ্যাজিটেশনাল পলিটিক্স করেন, সেটা দেখেছিলাম। তারপরে তার আগে আমি দেখেছিলাম মেধা পাটেকর, যিনি কিনা নর্মদা বাঁচাও আন্দোলনের একটা বিরাট বড় নেত্রী, তার যে অনশন ধর্মঘট হয়েছিল। তারপরে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার তারপরে যিনি হলেন, ওনার 18 দিনের ওই হরতাল, ভুখ হরতাল মানে অনশন ধর্মঘট ছিল। এই এই পুরোটা যে এই সময়টার মধ্যে আমি মনে করি এখনকার পর্যন্ত যে সবচাইতে বড় আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন, যেটা আমি আজকে দেখতে পাচ্ছি সেন্ট্রাল দিল্লিতে। এটা কি নির্ভয়া আন্দোলন বা কৃষকদের যে আন্দোলন হয়েছিল তা সেটাকেও ছাড়িয়ে গেছে?
কৃষকদের আন্দোলন তো দেখেন দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি কৃষকদের। শুধু হ্যাঁ, তারা দিল্লির একবার বাইরে ছিলেন। হ্যাঁ, তারা দিল্লির যে বিভিন্ন গেটগুলি যেগুলি বলা হয় কিংবা সীমাবর্তী এলাকা যেমন সিংঘু বর্ডার, তারপরে শম্ভু বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার গেটগুলির মধ্যে ওদেরকে লিমিটেড করা হয়েছিল। ওরা একবার দিল্লিতে ঢোকার চেষ্টা করতে পেরেছিল, সেটা ছিল 26 জানুয়ারি 2022-তে। ওরা ওই সময়টাতে ঢোকার চেষ্টা করেছিল এবং ওই সময়টায় ওদেরকে একজন ক্যাজুয়ালিটি হয়েছিল দিল্লিতে তখন, কারণ পুলিশের একটা বোধহয় স্নাইপারের একটা গুলি কিংবা ফায়ারিং এ ওর ডেথ হয়েছিল একটা ছেলের। আর তাছাড়া যতগুলি ডেথ হয়েছিল সেগুলি কিন্তু সবই ওই এনভায়রনমেন্টাল কারণে কিংবা অন্য কোনো হেলথ জনিত কারণে। 600 কিংবা 700 ফার্মার্স তারা মারা যায়। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু দিল্লির একদম মধ্যেখানে। 26 জানুয়ারি 2022-এ যখন কৃষকরা মানে সেন্ট্রাল দিল্লিতে ঢোকার চেষ্টা করে, ওদেরকে কিন্তু আইটিওতে ওদেরকে মানে ওই থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু আমরা একদম দিল্লির হার্টের মধ্যে ওরা ছাত্ররা সবাই বসে আছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর পরশুদিন একদম যা পার্লামেন্টের 50 মিটারের মধ্যে সব স্টুডেন্ট অ্যাক্টিভিস্টরা চলে এসেছিল। তো আমরা এরকম সিচুয়েশন আমি তো মনে করি যে ইন্ডিয়া এগেইনস্ট কারাপশনের সময় একদিন আমি দেখতে পেয়েছিলাম, যখন কিনা অরবিন্দ কেজরিওয়াল একটা ওই কার্পেট নিয়ে কিংবা ওই ধরনের একটা তাকিয়া নিয়ে চলে এসেছিলেন পার্লামেন্টের বাইরে। কিন্তু আমরা এই মুহূর্তে যে ধরনের সেন্টিমেন্ট আর যে ধরনের একটা আক্রোশ দেখতে পাচ্ছি, যে এত বিপুল মানে অনেকবার আমাদের দেশে এই যে এক্সামিনেশন গুলির বিভিন্ন ধরনের পরীক্ষাতে পেপার লিক হচ্ছে, হ্যাঁ প্রশ্নপত্র লিক হচ্ছে, কারণ সেটা একটা মাফিয়ার একটা পুরো ন্যাশনাল লেভেল একটা মাফিয়া গোষ্ঠীর লোকেরা কাজ করছে। তো আমার মনে হয় এরকম মানে শুধু যন্তর মন্তরের প্রোটেস্ট না, এখন ছাত্ররা যেখানেই জায়গা পাচ্ছে সেই জায়গাটাকেই ওরা যন্তর মন্তর বানিয়ে ফেলছে আর কি। তো এই আন্দোলন কি মানে অরাজনৈতিক আকার নিয়েই আছে, না এর পেছনে কোনো রাজনীতি আছে? এই ধরনের আন্দোলনের রাজনৈতিক মোটিভ থাকতে পারে, কিংবা তারা কোনো একটা রাজনৈতিক মানে একটা পয়েন্ট কিংবা আর্গুমেন্ট ওদের থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তাদের কোনো রাজনৈতিক কিংবা এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে থেকে তাদেরকে কোনো লিডারশিপ প্রোভাইড করা হচ্ছে না, নাই ওরা ওই ধরনের কোনো লিডারশিপ চাইছে। ওরা বলছে যে ওরা পলিটিক্যাল মানে অরাজনৈতিক ধরনের একটা পাবলিক মুভমেন্ট, এবং এদের প্রাইমারি ডিমান্ড হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করা। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধরনের ভুলভাল হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে পরীক্ষার মানে প্রশ্নপত্র লিক তো হচ্ছেই, তার উপরে ইউনিভার্সিটিগুলিকে যেভাবে ডাউনগ্রেড করা হচ্ছে, বিভিন্ন ধরনের আজে বাজে রিক্রুটমেন্ট করা, শিক্ষকদের ভালো শিক্ষকদের ছাঁটাই করে দেয়া, এবং কিছু সংখ্যক মানে রাজনৈতিক একটা পার্টিকুলার দলের মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে যে কোনোভাবে বিভিন্ন ধরনের উচ্চস্তরীয় এবং ফেমাস ইউনিভার্সিটিগুলিতে ফ্যাকাল্টি মেম্বারের পোস্ট দেয়া, এই জিনিসগুলো খুব মানে ইয়াং ছেলে মেয়েরা খুব লক্ষ্য করেছে যে এই ধরনের ব্যাপারগুলো ওরা অ্যাকসেপ্ট করছে না আর কি, যেটা ভালো কাজ হচ্ছে না দেশে। তো আমরা যে এটা দেখলাম যে অনশনরত অবস্থায় সোনাম ওয়াংচুককে মানে তার জায়গা থেকে একেবারে পুলিশ পাজাকোলা করে চ্যাংদোলা করে বলা যায় তুলে নিয়ে গেল। এর পরবর্তীতে 20 জুলাই বা 20 জুলাই তারিখে যে মানে বিভৎস লাঠি চালানো থেকে শুরু করে বিভিন্নভাবে ছাত্র জনতার উপর যে আঘাতটা দিল্লি পুলিশের পক্ষ থেকে করা হলো, এইটা কি আরও ছাত্র বা শিক্ষার্থীদের কি আরও খেপিয়ে তুলেছে? তারা কি এটার বিরুদ্ধে আরও মানে সংঘবদ্ধ হয়েছে এই কারণে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ যতদিন পর্যন্ত সোনাম ওয়াংচুক ওখানে অনশন ধর্মঘট করছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু ওনার ওইখানে থাকার কারণে অনেকটা কন্ট্রোল ওই এলাকাটার উপরে উনি স্থাপন করতে পেরেছিলেন। কিন্তু ওনাকে ওইভাবে সবার সামনে সকালবেলা সাদা চাদরের মধ্যে মুড়ে ওইভাবে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে যাওয়ার সময় ওনাকে লাথি ঘুষি মারা, এরা যখন দেখেছে ছোট ছেলে মেয়েরা, তারা খুবই এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবং ওরা মানে আমাকেও যারা বলেছে যে ওরা এখন একদম একটা অরাজনৈতিক মুভমেন্ট করতে চাইছে, এবং এই মুহূর্তে ওদের ডিমান্ড হচ্ছে যে সোনাম ওয়াংচুক অনশন ধর্মঘট ভেঙে দিন, কিন্তু তারপরে ওরা ওদের মুভমেন্ট জারি রাখবে। কারণ এরা এই মুভমেন্টের মেইন ডিমান্ড যেটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার রেজিগনেশন।
হ্যাঁ, পদত্যাগ। তো সেই মানে ডিমান্ডটা হচ্ছে মিনিমাম ডিমান্ড আরকি। কারণ ওরা তো আরো মানে বড় লেভেলে এডুকেশন সেক্টরের রিফর্ম চাইছে। এডুকেশন সেক্টরে যা কিছু আজেবাজে জিনিস হচ্ছে ভারতবর্ষে সেগুলি তারা বন্ধ করতে চাইছে। তো কিন্তু তাদের ১ম ডিমান্ড হচ্ছে শিক্ষামন্ত্রী, যে কিনা একজন খুবই এই মুহূর্তে সবচাইতে বেশি আম মানে যার বিরুদ্ধে খুবই সমালোচনা হচ্ছে। তো সেই ভদ্রলোককে ওরা বলছে পদ ছাড়তে। তো দিল্লির এই আন্দোলনের সঙ্গে আপনি কি বাংলাদেশে বা নেপালে বা আমি যদি আরেকটু পিছিয়ে যাই শ্রীলঙ্কার আন্দোলনের কোনো ধরনের মিল খুঁজে পাচ্ছেন? জি, আমি তো বলব যে বাংলাদেশের আন্দোলনটাও তো কিন্তু শিক্ষা নিয়েই শুরু হয়েছিল। কোটা। হ্যাঁ, এই কোটা সিস্টেম, মেধা না কোটা? মেধা, 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 মেধা এবং কোটা নিয়ে বাংলাদেশে আন্দোলনটা হলো। আর সেটা কিন্তু ওই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, যে ফিউচারে আমাদের কি হবে? সেটা কিন্তু আমি যখন নিজেও কভার করেছি, আমি শুনেছি ছোট ছেলেমেয়েদের কাছ থেকে যে ওদের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করে যে আমরা বড় হয়ে কি করব? আমরা কি চাকরি পাবো কিনা? আর আমি দেখছি দিল্লিতেও এই মুহূর্তে যারা বাইরের থেকে ছোট শহর আসছে, জৌনপুর, লখনউর মতো বড় শহর থেকে, জৌনপুর থেকে আসছে। কালকে আমি দেখলাম যে এমনকি রায়বারেলি, যেটা কিনা একটা মানে মিডিয়াম সাইজের একটা শহর, রায়বারেলি থেকে পর্যন্ত লোকেরা দিল্লিতে এসে পৌঁছাচ্ছে। বম্বে থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে বিশেষ করে খুব বড় সংখ্যায় ছেলেমেয়েরা আসছে। আর রাজস্থানে কিন্তু প্রচুর প্রশ্নপত্র লিক হয়েছে গত কয়েক বছরে। তারপরে আমার নিজের এলাকা, যেটা কিনা উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকেও এত দূর থেকে, যেখান থেকে আসতে ট্রেনে আপনার ১.৫-২ দিনের মতো সময় লাগে, সেখান থেকে পর্যন্ত ছেলেমেয়েরা নিজেদের মা-বাবাকে না জানিয়ে চলে আসছে। হাতে খুব অল্প টাকা নিয়ে, শুধু একটা ব্যাগের মধ্যে ২-৩ টা কাপড় নিয়ে ওরা চলে আসছে। ওরা নিজেদের মধ্যেই নেটওয়ার্কিং করে, Instagram এর মাধ্যমে বন্ধুত্ব করে ওরা চলে আসছে। বলছে যে, "না, আমাদেরকে গিয়ে দেখতে হবে, আমাদেরকে ফাইট করতে হবে।" তো আমার মনে হয় এই যে মানে আমি যখন বাংলাদেশে দেখেছি যে অনেকে বলেছে যে ছেলেমেয়েরা খুব ইনস্ট্যান্টেনিয়াসলি, খুব তাৎক্ষণিকভাবে কানেক্ট করতো একে অপরের সাথে এবং ক্রাইসিসটাকে ডিল করতো। ওরা কিন্তু ঘাবড়ে যেত না। একটা প্রবলেম সলিউশনের দিকে ওরা সবসময় অগ্রসর হচ্ছিল ওই সময়টাতে, মানে অ্যান্টি শেখ হাসিনা মুভমেন্ট যখন হলো। আর একই রকমের কিন্তু নেপালেও আপনি হয়তো দেখেছেন যে জেন জির যে প্রোটেস্টটা, তার মধ্যে কিন্তু এডুকেশনের একটা বিরাট বড় ডিমান্ড ছিল ওই সময়তেও। আর এই যে দিল্লিতে যা হচ্ছে তা কিন্তু ওরা শুরু করেছে এবং আমাকেও বেশ কয়েকজন বলল যে এডুকেশনটা কিন্তু আমাদের একটা ট্রিগার মাত্র। আমরা এডুকেশন দিয়ে শুরু করছি, কিন্তু আমাদের কিন্তু ডিমান্ড হচ্ছে আরো সিস্টেমিক অনেকগুলি চেঞ্জ আমাদের দরকার। এবং তা কিন্তু মানে ইয়াং ছেলেমেয়েরা বলে কিন্তু আমাদের এটা মনে করা উচিত না যে তাদের ভবিষ্যতে তারা কি ধরনের রাজনৈতিক পরিকাঠামো চায় তার ব্যাপারে ওরা মানে ইগনোরেন্ট। ওদের কাছে কিন্তু ওইসব ব্যাপারেও বেশ একটা ক্ল্যারিটি আছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং এরা ওইভাবে করেই কাজ করছে। ওরা চাইছে যে সমাজে অনেকগুলি ভুল কাজকর্ম হচ্ছে, সেগুলোকেও ঠিক করতে হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশ, কাঠমান্ডু এবং নেপালের মধ্যে অনেকগুলো সিমিলারিটি আমি দেখতে পাই এর মধ্যে, যা কিছু হচ্ছে দিল্লিতে। তো এই মুহূর্তে যে ছাত্রদের প্রধান দাবি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এইটা মেনে নিলে নরেন্দ্র মোদীর আসলে সমস্যাটা কোথায়? তিনি যদি এটাতেই সমস্যাটা সুরাহা হয়, তা তিনি এটা মানছেন না কেন? দেখেন, আপনি এই যে বললেন যে কাঠমান্ডু আর ঢাকার মধ্যে যা সিমিলারিটি ছিল এবং দিল্লির মধ্যে, যেটা কিনা আমরা নেপাল এবং বাংলাদেশে দেখেছি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপের কম্প্রোমাইজ করার যে একটা স্পেস ছিল আগে, সেই স্পেসটা কিন্তু প্রোগ্রেসিভলি অনেক কমে এসেছে। কারণ পলিটিক্যাল লিডারশিপগুলি আমাদের দক্ষিণ এশিয়াতে কিন্তু খুব ইনক্রিজিংলি আমরা দেখছি যে তারা তাদেরকে ওই আর কি যে খুব শক্ত এবং খুব মানে কঠোর একটা পাবলিক ইমেজ ওরা তৈরি করেছে। আর এরা ওই শক্ত পাবলিক ইমেজের মধ্যে কিন্তু ওরা আসলে ট্র্যাপড হয়ে যায় আর কি। মানে ওর মধ্যে ওরা ফেঁসে যায়। আর আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রীরও ওইটাই হচ্ছে একটা অসুবিধা, যে উনি হয়তোবা কিংবা ওনার যে মানে পরামর্শদাতারা ওনারা হয়তো মনে করেন যে যদি উনি কোনো রকমের কম্প্রোমাইজ করেন, যদি উনি কোনো ধরনের দাবি দাওয়া মেনে নেন, তবে হয়তো যে ওনার যে স্ট্রং ম্যান ইমেজ সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা দাবি মানলে পরে হয়তো আরো ৫টা দাবি মানতে হতে পারে। ৫টা দাবি মানতে হলে পরে হয়তো আরো ১০টা আরো দাবি মানতে হবে। তো আমার মনে হয় যে এই ধরনের দক্ষিণ এশিয়ার যে কনটেক্সটে যদি আমি দেখি, তবে এই আমাদের পার্শ্ববর্তী ২ দেশেই কিন্তু এই যারা নেতা ছিলেন, তাদের এই ধরনের দাবি-দাওয়া মানতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আর এই যে আপনি বললেন যে কত সহজ একটা সলিউশন হচ্ছে, যে যদি শিক্ষামন্ত্রীর রেজিগনেশন এর যে দাবিটা, সেটা যদি এই মুহূর্তে মেনে নেওয়া হয়, তবে কিন্তু সেই আন্দোলনটা একটুখানি শিথিল হয়ে যাবে।
কিন্তু এইটা কিন্তু ওরা করতে রাজি না, এবং আমার মনে হয় সেটা মূলত এই কারণেই যে তাদের যে ইমেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্ট্রং এবং খুবই কঠোর, মানে আনফরগিভিং ধরনের একটা ইমেজ আর কি। আর আমার ধারণা যে এই ধরনের রাজনীতি যারা করেন তারা যে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে একটুখানি হেজিটেট করেন আর কি। তাহলে এই আন্দোলনের ইয়েটা আসলে গতিমুখ মানে কোন দিকে যাচ্ছে, মানে সরকার কিভাবে ঠেকাতে চাচ্ছে? মানে যদি শেষ প্রশ্ন হিসেবে আপনাকে বলি যে আন্দোলনকারীরা এবং সরকারের মধ্যে একটা জায়গায় তো পৌঁছাতে হবে, মানে এইটা কোন কোন জায়গায় উপনীত হতে পারে তারা? দেখেন, দুই দল কিন্তু মানে আমি আপনাকে একটা কনটেক্সট দিই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে, যে ভারতবর্ষে আজকে যে ডিজিটাল পাবলিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বলে যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভারত সরকার নিজেই খুব তড়িঘড়ি করে তৈরি করেছে। এবং ভারত সরকারের এই যে আজকে আপনি দেখছেন যে ছোট ছেলেমেয়েরা ইনস্টাগ্রাম দিয়ে নিজেদেরকে মোবিলাইজ করে নিয়ে আসছে দিল্লির মতো শহরে, এবং এখানে এসে প্রোটেস্ট করছে খোলা আকাশের নিচে। এই ইনস্টাগ্রামের যে প্যারেন্ট কোম্পানি, যে মেটা কিংবা ফেসবুক, তার সাথে তো আমাদের এই সরকারের অনেক 10 বছর 12 বছর পুরানো বন্ধুত্ব, এবং এই ফেসবুকের হেডকোয়ার্টার্সে আমাদের প্রাইম মিনিস্টার গেছিলেন। তারপরে ফেসবুকের সাথে ডিজিটাল পার্টনারশিপের শুরু করেন এই সরকার 10 বছর 11 বছর আগে। তো এই যন্ত্রটাকে তো এরাই মানে নিজেদের বন্ধু বন্ধু হিসেবে পেলে পুষে বড় করেছেন। তো এখন হচ্ছে ইনস্টাগ্রাম এবং এই ধরনের যে প্ল্যাটফর্মগুলি, মুভমেন্টকারী যারা কিনা জনতা, যে ধরনের ছাত্র জনতা, তারা এগুলোকে ইউজ করছে। তো এই মুহূর্তে কি করা উচিত তাদের পক্ষে, এবং এই মুহূর্তে কি করলে পরে মুভমেন্ট তারা একে অপরের সাথে কথা বলতে পারে, ব্যাপারটা হচ্ছে এই যে এরা দুজনেই এসকেলেটরি ল্যাডারের মধ্যে আছে। কারণ সরকারের তরফ থেকেও কোনো ক্লিয়ার কোনো কিছু কোনো প্রমিস করা হয়নি এখনো পর্যন্ত, আর ছাত্ররাও তাদের ডিমান্ড কিন্তু এখনো পর্যন্ত ডাউনগ্রেড করেনি কিংবা কোনো রকমের মানে শিথিলতা দেখায়নি। তো এই মুহূর্তে আমার মনে হয় এটা থার্ড কিংবা ফোর্থ ডে অফ মানে এই যে অ্যাক্টিভ অ্যাজিটেশন যেটা আমরা দেখছি আর কি, যে 20 তারিখ 19-20 থেকে শুরু করে আজ পর্যন্ত 22 তারিখ। আর তার আগে তো সোনাম ওয়াংচুকের ফাস্ট ছিলই, যেখানে কিনা অ্যাজিটেশনটা অল্প অল্প করে বাড়ছিল। তো এর মধ্যে আমার মনে হয় না যে কোথাও এসে এই দুই তরফের কোথাও এসে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে, যদি এরা দাবিটা না মেনে নেয় আর কি। কারণ একটা জায়গাতে এরা মিলিত হতে পারে, সেটা হচ্ছে দাবিটা মেনে নেওয়া। আর আমার মনে হয় না যে এই ধরনের এসকেলেটরি ল্যাডারে যদি এরা থাকে, তবে এই দুটি সিঁড়ির কোনো এক জায়গায় কোনো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অ্যাটলিস্ট এই মুহূর্তে। ধন্যবাদ কল্লোল ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আশা করি এই ইস্যু নিয়ে, এছাড়া অন্যান্য ইস্যু নিয়ে আপনার সঙ্গে ভবিষ্যতেও কথা হবে। এখন এ পর্যন্তই।